jungle. Audio jungle. ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? যখন রক্ষকই ভক্ষক হয়ে যায়। যাকে আপনি ভাবছেন সমাজ সংস্কারক, আইনের রক্ষাকর্তা, ক্ষমতার পালাবদলের অন্যতম কাণ্ডারি, খোলসটা একটু টেনে ধরলেই দেখা যায় তার নিজে লুকিয়ে আছে এক বহুরূপী ছদ্মবেশীর চেহারা। ক্ষমতার অন্দরমহলে বসে যিনি দিনের পর দিন আইনের শাসন আর সততার বুলি আওড়েছেন, তার নিজের জীবনের প্রতিটি বাঁকেই নাকি মিশে আছে চরম বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার আর অদ্ভুত সব জালিয়াতির গল্প। একটা সময় ভাবা হতো তারা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু নিয়তির চাকা ঘুরতে সময় নেয় না। ক্ষমতার হাওয়ায় এখন অন্য গন্ধ। অলিন্দে অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে এক অমোঘ বার্তা। ফাঁস হয়ে যাচ্ছে সব গোপন কুকর্ম। এবার কি তবে শ্রীঘরে যাওয়ার পালা? তারা কি সত্যিই গ্রেপ্তার হচ্ছেন? পর্দার পেছনের সেই রুদ্ধশ্বাস সত্য উন্মোচন করতে যাচ্ছি আজ আমরা। আমাদের আজকের অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, তিনি একসময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার আসনে বসেছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি আসিফ নজরুলকে নিয়ে। কিন্তু শুরুতেই একটি বড় ধাক্কা অপেক্ষা করছে আপনাদের জন্য। যার নাম আজ দেশজুড়ে পরিচিত, সেটি কি আদেও তার আসল নাম? অনুসন্ধানী দলিল বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যখন এক মাঝারি মানের ছাত্র ভর্তি হয়েছিলেন, তখন তার নাম আসিফ নজরুল ছিল না। নথিপত্র অনুযায়ী তার আসল নাম ছিল সেফ নজরুল ইসলাম। নিজের সত্তা আর পরিচয় পরিবর্তনের এই যে খেলা, তা যেন তার জীবনের বাকি অধ্যায়গুলোরই এক আগাম ইঙ্গিত ছিল। মেধার জোরে নয়, বরং সম্পর্কের গুটি চেলে কিভাবে ক্ষমতার চূড়ায় ওঠা যায়, তার এক ক্লাসিক উদাহরণ এই চরিত্রটি। সেই ব্যাচের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অনার্সে প্রথম হওয়া শামসুদ্দিন আহমেদ যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্নবন ছিলেন, ঠিক তখনই নেপথ্যে জন্ম নেয় এক অলৌকিক সমীকরণ। তৎকালীন শিক্ষক এরশাদুল বারী যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, তখন সাধারণ মানের ছাত্র নজরুল ইসলাম রাতারাতি তার ছায়াসঙ্গী হয়ে ওঠেন। মেধার চেয়েও এখানে বড় হয়ে উঠেছিল এক অদৃশ্য আদর্শিক রসায়ন। পরিণতি কি হয়েছিল? এলএলএম পরীক্ষায় যোগ্যদের বঞ্চিত করে এরশাদুল বারী যেন প্রায় জোর করেই এই নজরুল ইসলামকে প্রথম শ্রেণী পাইয়ে দেন। শিক্ষক রাজনীতির কুটিল দাবার চালে প্রকৃত মেধাবী শামসুদ্দিনকে আক্ষরিক অর্থেই ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে বসানো হয় এই সাধারণ মানের ছাত্রটিকে। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস দেখুন, যার হাত ধরে এই রাজকীয় উত্থান, শিক্ষকতার স্থায়ী আসন পাওয়ার পর প্রথম কোপটি কিন্তু পড়েছিল সেই এরশাদুল বারীর ওপরেই। ৯০-এর দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যখন ৭১-এর ঘাতক, দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল আন্দোলন গড়ে ওঠে, তখন ক্ষমতার বাতাস বুঝে নিজের পরম উপকারী শিক্ষক বারের বিরুদ্ধেই অবস্থান নেন এই ব্যক্তি। এখানেই শেষ নয়, সাংবাদিকতার জগতেও তার পা পড়েছিল মিনার মাহমুদের বিচিন্তা পত্রিকার হাত ধরে। এক চরম নারীঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে সেখান থেকে বিদায় নিতে বাধ্য হন তিনি। এরপর তার জীবনে আগমন ঘটে সাংবাদিকতার আসল গুরু শাহরিয়ার কবিরের, যিনি প্রায় যুদ্ধ করে তাকে সাপ্তাহিক বিচিত্রায় একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। অথচ ক্ষমতার পাশা উল্টে যাওয়ার পর আজকে নির্মম বাস্তবতার মুখোমুখি আমরা। সেই শাহরিয়ার কবির যখন চরম অসুস্থ অবস্থায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাচ্ছিলেন, তখন আইন উপদেষ্টার পদে বসা এই শিষ্য কিন্তু তার গুরুর জন্য একটি আঙুলও তোলেননি। অর্থের বিনিময়ে গান বাংলার তাপসসহ বহু প্রভাবশালীর জামিনের ব্যবস্থা রাতারাতি হয়ে গেলেও শাহরিয়ার কবিরের নাম শুনলে এই সাবেক উপদেষ্টা এমন এক ভাব ধরতেন যেন তিনি তাকে চেনেনই না। একেই কি বলে চাণক্যনীতি, নাকি নিখাত সুবিভাবাদ? ক্ষমতার এই নোংরা খেলা কেবল রাজনীতি বা শিক্ষকতাতেই সীমাবদ্ধ ছিল না, এটি ঢুকে পড়েছিল তার চার দেয়ালের অন্দরমহলেও। উচ্চশিক্ষার জন্য বিদেশে থাকার সময় প্রয়োজন ছিল একরকমের জীবনসঙ্গী, দেশে ফিরে কেরিয়ারের স্বার্থে প্রয়োজন হল অন্য কাউকে। তৎকালীন জনপ্রিয় তারকা এবং ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ রোকেয়া প্রাচীকে বিয়ে করে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা, আর পরবর্তীতে ক্ষমতার হাওয়া বদল হতেই সেই সম্পর্ক চুকে বুকে দিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়া, সবই যেন এক সুনিপুণ চিত্রনাট্য। কিন্তু আজ আমরা ব্যক্তিজীবনের চেয়েও বড় করে দেখব সেই রাষ্ট্রীয় অনিয়মকে, যা তার ১.৫ বছরের শাসনামলে বিচার বিভাগ এবং প্রশাসনকে অবশ করে দিয়েছিল। সাবেক এই আইন উপদেষ্টা দাবি করেছিলেন তিনি নাকি কোনো দুর্নীতি করেননি, সবকিছু নিয়ম মেনেই হয়েছে। কিন্তু আমাদের অনুসন্ধানী দল যখন সরকারি প্রজ্ঞাপন এবং বদলির নথিপত্র খতিয়ে দেখতে শুরু করল, তখন যে সত্য বেরিয়ে এলো তা অত্যন্ত ভয়ানক। সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে আইনের সব নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখানো হয়েছিল। মাত্র ১৮ মাসের শাসনামলে নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব রেজিস্ট্রারের মধ্যে ২৮২ জনকে ওলটপালট করে বদলি করা হয়েছে।
নিয়ম মেনে হলে একই পদে থাকা সরকারি কর্মচারীদের কেন বারবার বদলি হতে হল? অভিযোগ রয়েছে এখানে কোটি কোটি টাকার ঘুষের খেলা চলেছে। এমনকি প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার মতো ন্যাক্কারজনক প্রমাণও মিলেছে হাতে হাতে। চলুন একটি সুনির্দিষ্ট উদাহরণ দেওয়া যাক। সাব রেজিস্ট্রার মনীষা রায়ের কথাই ধরুন। 29 সেপ্টেম্বর তাকে নীলফামারীর জলঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বদলি করা হয়। এর মাত্র 4 মাস পর 2025 সালের 19 ফেব্রুয়ারি তাকে পাঠানো হয় দিনাজপুরের হাকিমপুরে। আর তার ঠিক 4 দিনের মাথায় সেখানে যোগ দেওয়ার আগের দিন আবারও তাকে বদলি করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। কোনো সরকারি কর্মচারী কি স্বেচ্ছায় মাত্র 4 দিনে 4 বার বদলি হতে চাইবেন? নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো অদৃশ্য হাত, অন্য কোনো বড় অঙ্কের লেনদেন? কিন্তু সাব রেজিস্ট্রার বদলির এই খেলা তো হিমশৈলের কেবল দৃশ্যমান চূড়াটুকু মাত্র। নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বিপুল সংখ্যক সরকারি আইনজীবী বসিয়ে রাষ্ট্রীয় কোষাগার লুঠের যে অবিশ্বাস্য খতিয়ান আমাদের হাতে এসেছে তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। ঢাকার আদালতগুলোতে 4 জনের জায়গায় কিভাবে 84 জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো? ইস্কাটুনে সেই রহস্যময় বাড়িরও আসল মালিক কে? আর এই সব কিছুকে ছাপিয়ে কেন সাবেক এই আইন উপদেষ্টা এবং সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির ফাইলগুলো এখন নতুন করে খোলা হচ্ছে? তারা কি আসলেই গ্রেপ্তার হতে যাচ্ছেন? আইন বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রাতারাতি নিয়োগ দেওয়া হয় 103 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 230 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। এই বিপুল সংখ্যক আইন কর্মকর্তার কোনো যৌক্তিকতা কি আদেও ছিল? যেখানে সাধারণ সময়ে সর্বোচ্চ 10 জন আইন কর্মকর্তা দিয়ে রাষ্ট্রপক্ষের বিচার কাজ অনায়াসে পরিচালনা করা সম্ভব, সেখানে সাবেক এই উপদেষ্টা কোন অদৃশ্য স্বার্থে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই বিশাল বহরের বেতন ভাতা জোগানোর ব্যবস্থা করেছিলেন? উত্তরটা পরিষ্কার। জনগণের ট্যাক্সের টাকা অপচয় করে নিজের অনুগতদের পুনর্বাসন এবং ব্যক্তিগত আখের গোছানো। সাবেক এই উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুক ফুলিয়ে দাবি করেছিলেন ইস্কাটুনে তার মেয়ের নামে নাকি কোনো বাড়ি নেই। বাহ, চমৎকার আত্মপক্ষ সমর্থন। কিন্তু আমাদের অনুসন্ধানী চোখ যখন এই নাটকের অন্য এক চরিত্রের দিকে যায়, তখন থলের বিড়াল বেরিয়ে পড়তে বাধ্য হয়। তার এই সাবেক স্ত্রী রোকেয়া প্রাচী নিজের আয়কর নথিতে স্পষ্ট করে উল্লেখ করেছিলেন এই সম্পত্তি তিনি স্বামী কর্তৃক প্রাপ্ত হয়েছেন। যদি বাড়ি নাই থাকবে তবে আয়কর দলিলের মতো আইনি নথিতে এমন স্বীকারোক্তি কেন এলো? এই স্ববিরোহী তথ্যের পেছনে কোন অবৈধ আয়ের উৎস লুকিয়ে রাখা হয়েছিল? নাটকের ক্লাইম্যাক্স এখানেই শেষ নয়। ক্ষমতার পটপরিবর্তনের ঠিক পরপরই যেখানে সারা দেশে কঠোর নজরদারি, সেখানে এই রোকেয়া প্রাচী কিভাবে এবং কার মদদে কোনো প্রকার বাধা ছাড়াই ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেলেন? বিমানবন্দরের হাই সিকিউরিটি জোন কি তবে এই প্রভাবশালী মহলের জন্য এক নিরাপদ করিডোর ছিল? ধোঁয়াশা কেবল এক জায়গায় নয়। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনামলে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতি, অনীহা এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে, সেই তালিকায় আসিফ নজরুলের পাশাপাশি জোরসোরে উচ্চারিত হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নামও। ক্ষমতার অপব্যবহার করে আইনের চোখে ধুলো দেওয়ার দিন কি তাদের শেষ হয়ে এসেছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের সূত্র জানাচ্ছে এই দুজনের বিরুদ্ধে ওঠা প্রতিটি অনিয়ম, অবৈধ অর্থের লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের নথিপত্র নিয়ে এখন উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ফাইলগুলো যত খুলছে, থরে থরে সাজানো দুর্নীতির কঙ্কাল ততই বেরিয়ে পড়ছে। বাতাসে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক রুদ্ধশ্বাস গুঞ্জন। তদন্তের জাল অত্যন্ত নিখুঁতভাবে চারপাশ থেকে গুটিয়ে আনা হয়েছে। যে কোনো মুহূর্তে আসতে পারে সেই বড় ঘোষণা। ক্ষমতার দম্ভে যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন, তারা কি তবে খুব শীঘ্রই গ্রেপ্তার হতে যাচ্ছেন? আইনের হাত থেকে বাঁচার কোনো পথ কি আদেও খোলা আছে তাদের সামনে?